নমস্কার। ধৈর্য, স্মৃতিশক্তি, শ্রম আর আত্মত্যাগ এই কয়েকটা অমূল্য গুণের অধিকারী হচ্ছেন আমাদের সহযোগী বা সহকারী চিত্র পরিচালকেরা। এদের কথা অনেকেই জানেন না। এরা নিঃশব্দে একজন পরিচালককে সাহায্য করেন, একটা ছবিকে তার সার্থক রূপ দিতে চেষ্টা করেন। পৃথিবীর ইতিহাসে অনেক উদাহরণ রয়েছে। বিখ্যাত তিনজন পরিচালকের কথাই বলি: আকিরা কুরোসাওয়া, ফেদেরিকো ফেলিনি এবং অ্যালফ্রেড হিচকক। এই তিনজনেই ছিলেন খুব ভালো সহকারী এবং পরবর্তীকালে বিখ্যাত চলচ্চিত্রকার হয়েছিলেন। আজকে আমাদের মধ্যে রয়েছেন আমাদের বাংলা ইন্ডাস্ট্রির তিনজন বিখ্যাত সহযোগী পরিচালক: শ্রী রমেশ সেন, উনি সত্যজিৎ রায়ের সঙ্গে প্রায় কয়েক দশক কাজ করেছেন; শ্রী পলাশ বন্দ্যোপাধ্যায়, উনি তপন সিনহার সঙ্গে প্রথম থেকেই ছিলেন; এবং শ্রী বলাই সেন, উনিও তপন সিনহার সঙ্গে দীর্ঘদিন কাজ করে আসছেন। এরা নিজেরাও ছবি তৈরি করেছেন, কিন্তু বাংলা চলচ্চিত্রে ইতিহাসে সত্যজিৎ রায় এবং তপন সিনহার যে সমস্ত সার্থক ছবি তৈরি হয়েছে তার পেছনে এদের অবদান অবিস্মরণীয়। আজকে ওদের সঙ্গে আমরা আলাপ করব। সহকারী পরিচালক বা সহযোগী পরিচালকের ভূমিকা কি, বা আগে এদের যে আত্মত্যাগ, এরা নিজেদের সংসারের স্বাচ্ছন্দ্য ত্যাগ করে একটা ছবি যাতে ভালো হয় সেই চেষ্টা করে গেছেন, কিন্তু আজকাল বোধহয় এটা কমে আসছে। এই জন্যই এই সমস্ত মানুষদের সঙ্গে আমাদের আলোচনা। প্রথমেই আমি শুরু করি বলাইদাকে দিয়ে। বলাইদা, আপনি তো নিজে ছবি করেছেন, কিন্তু আপনি শুরু করেছিলেন তপনদার সঙ্গে কাজ দিয়ে। হ্যাঁ, তো আপনার কি মনে হয় যে একজন সহকারী বা সহযোগীর কি ভূমিকা থাকে? চিত্রনাট্যের পর্ব থেকে কি থাকে? তপনদার ক্ষেত্রে চিত্রনাট্যের পর্ব থেকেই ছিল, থাকে। কারণ উনি চিত্রনাট গল্প যখন ঠিক করেন তখনও বলেন যে এই গল্পটা করব, এবং যেদিন থেকে চিত্রনাট্য উনি লেখা আরম্ভ করেন সেদিন থেকেই উনি আমাদের সঙ্গে নিয়ে বসেন। এটা একটা ব্যাপার হলো যেটা নাকি অন্যান্য ক্ষেত্রে কি হয় আমি জানি না, তপনদার ক্ষেত্রে যেটা হয়, এটার পেছনে বোধহয় একটা উদ্দেশ্য থাকে। সেটা হচ্ছে সহকারীর আর্থিক দিকটাও চিন্তা করেন উনি, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই কম, খুবই কম। খুবই কম। কারণ একটা চিত্রনাট্য লিখে ছবি করতে আসা পর্যন্ত তপনদার সময় লাগে অন্তত 3 থেকে 4 মাস। কারণ উনি পুরোপুরি তৈরি হয়ে আসেন বলে। অবশ্যই। সুতরাং সেক্ষেত্রে উনি প্রথম থেকেই আমাদের নিয়ে বসেন। প্রথমে ছিলাম পীযূষ দা, ছিলেন চিফ অ্যাসিস্ট্যান্ট, পীযূষ বোস, তুমি নিশ্চয়ই জানো। নিশ্চয়। তারপর পীযূষ দার সঙ্গে আমি ছিলাম। তো আমরা প্রথম থেকেই বসতাম, এবং তখন যে অ্যাটমসফিয়ারটা ছিল সেটা একটা সংসারের মতো অবস্থা, একেবারে পরিবার ছিল। আমরা সবাই মানে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতাম, সবাই একসঙ্গে যেতাম। এবং আমার মনে আছে যখন নাকি তপনদার দ্বিতীয় ছবি উপহার যখন করি, তখন আমি প্রথম উপহারেই ঢুকি। আমি যখন ঢুকি আমার প্রথম শটই ছিল কানু ব্যানার্জি, একটা ক্লোজ শট। তো কানুদা আমাকে বললো ক্ল্যাপ। আমি ক্ল্যাপটা ধরলাম এইখানে, তোমার ফেসটা ওখানে, ফ্রেমের বাইরে চলে গেল। ফ্রেমের বাইরে চলে। কানুদা আমার হাতটা টেনে নিয়ে ওনার ফেসে ধরলেন। সেই যে শিখলাম, সেই শেখা কিন্তু আমার আজও মনে আছে। সেটা শিক্ষণীয় ব্যাপার। এবং এই নিয়ে তপনদা কোনদিন বলেনি যে তুমি কিছু জানো না বা কিছু বোঝো না। কুরোসাওয়ার অটোবায়োগ্রাফিতে একটা পুরো চ্যাপ্টারই রয়েছে তার শিক্ষানবিশী পর্ব, এবং কি শ্রদ্ধা তার পরিচালকের প্রতি। বারবার বলছেন যে উনি যদি আমাকে না শেখাতেন আমি শিখতে পারতাম না। তপনদার ক্ষেত্রে কিন্তু ঠিক তাই। তপনদা ও সবসময় বলতেন যে আমার আদর্শ হচ্ছে জন ফোর্ড। হ্যাঁ, অবশ্যই। এটা তপনদা সবসময় বলতেন। আর তপনদা প্রতিটি স্টেপে বলতেন কিরকম লাগছে তোমাদের। যদি আমরা কোনো অভিমত দিতাম যে এই জায়গাটা এরকম লাগছে, সেটা উনি গ্রহণ করতেন। গ্রহণ না, উনি ভাবতেন কেন বললো।
তারপর ওনার যদি মনে হতো যে না ঠিকই তো বলেছে পীযূষবা বলাই, তাহলে উনি সেটাকে চেঞ্জ করতেন এবং চেঞ্জ করে আবার শোনাতেন। এবং ওনার যে সম্পর্ক ছিল তার সহকারীদের সঙ্গে এবং তার শুধু সহকারী নয়, তার অন্যান্য টেকনিশিয়ানদের সঙ্গে, সেটা কিন্তু অবর্ণনীয়। সেটা আমি মানে আমি জানি, আর এটাই কিন্তু একজন সার্থক পরিচালকের কাজ। বিশেষ করে বাংলা ছবিতে অল্প বাজেটে ছবি করতে হয় আমাদের, একটা পরিবারের মতো না হলে হয় না। সেটা মানে রমেশ সেন, আমাদের বিখ্যাত পুনুদা, বহুদিন সত্যজিৎ রায়ের সঙ্গে ছিলেন, আপনি বলতে পারবেন যে তোমাদের যেটা পরিবারের মতো তৈরি হয়ে গেছিল। সে তো সাংঘাতিকভাবে ইনভলভমেন্টটা প্রত্যেকের। একটা প্রোডাকশন যে অ্যাসিস্ট্যান্ট, সে এডিটিংয়ে চা দিচ্ছে না, হয়তো ঘুমিয়ে পড়েছে সারাদিন ক্লান্ত, তাকে গিয়ে ও ডিরেক্টর গিয়ে বলছে কি রে বলাই চা দিবি না, এও দেখেছি আমরা। নাতালি একেবারে ভীষণ একটা পরিবারের মতো কিন্তু একটা জিনিস তুমি বলো যে তোমার নিজের বিশেষ ভূমিকা কি মনে হতো সত্যজিৎ রায়ের মতো একজন বিখ্যাত পরিচালকের ছবিতে? প্রথম তো হচ্ছে যে এই লোকটার কাছ থেকে জানার আছে, শেখার আছে এবং বোঝার আছে, সেই ব্যাপারটা নিয়েই তো প্রথম কিছুদিন কেটে যেত। প্রথমে ওই যে বলাইবাবু যা বললেন যে কোন গল্প করবে, আমরা সব সময় একটা আগ্রহে বসে থাকতাম যে কোন ছবি গল্পটা হবে। যেই গল্পটা অ্যানাউন্স করলেন সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট লেখা হলো। আমরা প্রথম থেকেই সেই ইনভলভমেন্টটা প্রথম থেকেই এসে যেত। কখন আগ্রহ থাকতাম যে কখন উনি গল্পটা আমাদের বলবেন, স্ক্রিপ্টটা শোনাবেন, এবং আমরা ওয়েট করতাম। তারপরে স্ক্রিপ্টটা হয়ে যাওয়ার পর এবং স্ক্রিপ্ট চলাকালীনও যদি কোনো প্রশ্ন থাকতেন, যে এটা যেমন আমি বলছি একটা লাস্ট উনি স্ক্রিপ্ট করছিলেন উত্তরণের স্ক্রিপ্ট করতে করতে হঠাৎ একদিন আমাকে বললেন যে আচ্ছা আমার একটা ওঝা দরকার, জানো, ওঝার কাছ থেকে আমার অনেক কিছু জানার আছে। হ্যাঁ হবে। তো আমি ছুটে গেলাম সে মল্লিকপুরে একটা জায়গায়, ওঝার খবর পেলাম। তাকে সেই ওঝাকে, তখন শরীর খারাপ অবস্থায় উনি, আমার আসতে দেরি হয়ে গেছিল, দুপুর আসার কথা ছিল একটা লাঞ্চের আগে, কিন্তু ওকে মিট করতে, ওকে পেতে ও একটা জায়গায় গেছিল, স্টেশনে অপেক্ষা করছি আমি, এলো, সে 2টো বেজে গেছে। কিন্তু তিনি ওয়েট করছেন আমার জন্য। আমি এসে শোবার ঘরে আস্তে আস্তে দেখলাম শুয়ে আছেন। আমি হঠাৎ মুখটা দেখাতেই, এসে গেছো? সঙ্গে সঙ্গে হ্যাঁ আমি ওঝাকে পেয়েছি, এসে গেছে। সেই ওঝাকে নিয়ে বসে 45 মিনিট খালি ওঝার কাছ থেকে জানলেন যে কি হয়, ভূতের ব্যাপারটা কি হয়, কারণ গল্প লেখার পক্ষে সেটা একটা সাংঘাতিক তো এরকম ছিল সব। তার মানে পরিচালককে ঠিক ঠিক উপাদানটা মানে জোগাড় সহকারীর কাজ নিশ্চয়ই। আমার তো মনে হয় একজন সার্থক সহকারী জুতো সেলাইতে চণ্ডীপাঠ সবই করে। লাস্ট ওই যে আলপিন টু এলিফেন্ট যেটা জনরণ্য বলে গেছেন, যে আমাদের তো সবই জানতে হবে, কোনো ব্যাপারেই তো আমাদের না ছিল না, সেই মানে সব কাজই করতে হবে। আচ্ছা পলাশবাবু, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি তো পরবর্তীকালে নিজে পরিচালনা করেছেন, এই সহকারী জীবনের যে জানা, সেটা নিশ্চয়ই আপনাকে সাহায্য করেছে ভীষণভাবে। ওইখান থেকে তো শিখেছি, ABCD থেকে আরম্ভ করে যতটা শেখার ওখান থেকে শিখেছি। যেমন একটা দিনের ঘটনা আমাকে ভীষণভাবে আজকেও নাড়া দেয়। তখন প্রথম ছবি নির্জন সৈকতে আমরা ভুবনেশ্বরে শুটিং করছি, ছায়াদেবী আছেন। ছায়াদেবী আমাদের ইউনিটের সঙ্গে যাননি, উনি ভাগলপুরে ছিলেন, ভাগলপুর থেকে জয়েন করলেন। আমরা আউটডোরতে বেরিয়ে গেছি, ফিরে এসে দেখলাম ছায়াদি এসছেন। আমার কোনো অভিজ্ঞতাই নেই। তারপরে উনি কথা প্রসঙ্গে জানতে পারলেন যে ছায়াদিকে নাকি আমাদের তরফ থেকে প্রপারলি এসেছেন, হোটেলের লোকেরা যেমন অ্যাটেন্ড করা হয়নি। আমার কথাটা প্রতি মুহূর্তে কাজ করতে গিয়ে নিজে যখন কাজ করেছি, বা এখনো যে কাজ করছি বৃদ্ধ বয়সেও প্রায়, ওইটা আমাকে শিক্ষাটা বারে বারে হ্যামার করে। ডেকে বললেন, মেনলি বলাইদাকে এবং শ্যামলকে, ওরা সিনিয়র ছিলেন, আমি ছিলাম, কারণ আমি নতুন, আমার কি, তবু আমার কাছে একটা শিক্ষণীয় হয়ে রইল। বলে শোনো, আমি তপন সিংহ, আমার সঙ্গে কাজ করতে অনেকে হয়তো ইচ্ছা করেন, কিন্তু আমি একা তপন সিংহ নই, তোমরা সবাই আছো বলে আমি তপন সিংহ। আজকে ছায়াদি একজন মহিলা প্রথমত, দ্বিতীয়ত একজন সিনিয়র শ্রদ্ধেয় আর্টিস্ট, তিনি ভাগলপুর থেকে এসেছেন, তোমরা কেন যাওনি, কেন তার খোঁজ খবর নাওনি? মানে শুধু টেকনিক্যাল কাজ শেখানো না, এই যে মূল্যবোধগুলো, নট দ্যাট যে এত ফ্রেমে এত হয়, এত সেগুলো বলাইদার কাছ থেকে শিখেছি। কি করে বলাইদার কাছে, তপনদার কাছে শিখিনি, তপনদা শেখাননি, বলাইদা আমাকে শিখিয়েছেন। কিন্তু টোটাল ফ্রেম করতে গেলে ছবিটা আমি যখন অগ্রদানি করেছি, তখন মাথায় কিন্তু ওই কাজগুলো করেছে। কিন্তু তখন কি মানে তপনদার ছবির
ইনফ্লুয়েন্স আপনার ছবির মধ্যে পড়েছে? হ্যাঁ, নিশ্চয়ই পড়বে। হুম। আমার ব্যক্তিগত জীবনে তারাশঙ্কর ইনফ্লুয়েন্স পড়বে, হ্যাঁ, আমার নিশ্চয়ই। ব্যক্তিগত জীবনে তপন সিনহার ইনফ্লুয়েন্স পড়বে। এগুলোর বাইরে আমি যাবো কি করে? আমার তো নিঃশ্বাসের মধ্যে ঢুকে আছেন ওরা। যে আমি তো ওদের কাছ থেকে ওদের অন্ন খেয়েই প্রায় বড় হয়েছি। হ্যাঁ, শ্রম দিয়েছি এটা বড় কথা নয়, আমি ওদের অন্ন খেয়ে বড় হয়েছি। কি শিক্ষায়, কি কর্মজীবনে। তপন সিনহার বাইরে আমার যাওয়ার উপায় আছে নাকি? যেরকম আগে মানে আমি জানি না আজকাল হয় কিনা, আগে শুধুমাত্র আমার নিজের জীবনও দেখেছি যে সহকারীরা শুধুমাত্র চিত্রনাট্য নয়, ছবি যখন রিলিজ হচ্ছে হলে গিয়ে দাঁড়িয়ে থাকা। হ্যাঁ, আমরা তো এটা সাংঘাতিক ছিল, দিনের পর দিন, দিনের পর দিন নিয়ে বসেছি। এমনকি আমার ট্রলি ম্যানও গিয়ে দাঁড়িয়ে থাকতো, হ্যাঁ, শুধু আমার। দিনের পর কিন্তু আজকে কিন্তু সেটা নেই। লোকে কি বলছে আজকাল, সেই আজকে সেটা নেই। আজকে আর্ট ডিরেক্টর বলো, আজকে ক্যামেরাম্যান বলো, কেউ এতে যায় না। আগে ল্যাবরেটরি ইনচার্জ দিল্লি যেতে নেতাজি গিয়ে উপস্থিত থাকতেন দিনের পর দিন। এটা হচ্ছে এখন হয়ে গেছে কি টাকা উপার্জনের শুধু জায়গা। টাকা দাও, কাজ করব। কিন্তু আমার যে তোমার প্রতি যে ভালোবাসাটা, এবং তোমার কাজের প্রতি যে ভালোবাসা, তোমার প্রতি যে শ্রদ্ধা, এটা যদি আমার থাকে তাহলেই তোমার ছবির প্রতি আমার ভালোবাসা আসবে। আমি নিজের জীবনে সহকারীদের পেয়েছি যারা একেবারে পরিবারের মতো। হ্যাঁ, সুতরাং এটা আমি তোমাকে একটা কথা বলি, তপনদার, ইন কেস অফ তপনদা, এই পলাশ বল নির্জন সুখতে একটা শর্ট টেক হচ্ছে। আগের শর্টটা এরকম ধরেছে, সিবিজ দিয়ে ছায়াদি, শর্মিলা, ভারতীদি, রুমাদি, রেণুকাদি সব হেঁটে আসছে, তারা সমুদ্রে স্নান করবে। পরে ব্যাক টু ক্যামেরাটা ধরেছে তপনদা, একে একে সবাই গিয়ে সমুদ্রে নামছে, সঙ্গে রবি ঘোষ। আর ছায়াদি প্রতিবাদী, ছায়াদির হাতে একটা গামছা ছিল, ছায়াদিকে তপনদা বলেছে গামছাটা আপনি ফ্রেমে বেঁধে নেবেন কোমরে, তাহলে আপনার সুবিধা হবে স্নান করতে। প্রতিবার ছায়াদির ফ্রেমের বাইরে গামছাটা বাঁধছেন, আমি প্রতিবার কাট করছি। কন্টিনিউটি মিলবে না, এডিটিং মিলবে না, বটেই। অন দ্য সেম টাইম ছায়াদি কেঁপে গেলেন, বললেন না আমি ফ্রেমে বেঁধেছি। আমি বললাম না, আপনি ফ্রেমে বাঁধেননি, ফ্রেমের বাইরে বেঁধেছেন। জায়গাটা দেখিয়ে দিলাম যে আপনি এই জায়গায় ফ্রেমে বেঁধেছেন। বিমলদা বলুন তো এই জায়গাটা ফ্রেমে আছে কিনা? বিমলদা বললো না, ওই জায়গাটা ফ্রেমে। ছায়াদি বললো না আমি ফ্রেমে বেঁধেছি। তপনদা বললো, ছায়াদি যখন বলছি ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট কি হলো তুমি জানো? অন দ্য এডিটিং টেবিল ওই শটটা যখন এলো, তখন দেখা গেল ছায়াদির হাতে গামছা, আগের শটে পরের গামছা, পরের শটে গামছা কোমরে বাঁধা। এবং এই খুঁটিনাটি যদি সহকারী না দেখেন, ভীষণ গন্ডগোল হয়। এগুলি মানে এগুলি এমন ভাবে আমরা ইনভলভ থাকতাম। এবং তখনকার দিনে কিন্তু গৌতম একটা কথা তোমাকে বলছি, প্রডিউসাররা ইনভলভ থাকতো সাংঘাতিক ভাবে, সাংঘাতিক ভাবে। আজকের প্রডিউসারের মতো নয়। আর তখনকার প্রডিউসাররা অত্যন্ত শিক্ষিত, হাইলি এডুকেটেড প্রডিউসার ছিলেন সব। আমি দেখেছি নির্জন সৈকতে এস.এন. সরকার, তিনি এত বড় ফ্লাস্কে কফি নিয়ে, তখনকার দিনে টিনে বিস্কিট পাওয়া যেত, টিনে বিস্কিট নিয়ে উনি দাঁড়িয়ে আছেন। আমরা সবাই, কারণ তপনদা কখনো রিস্ক নিতেন না, তপনদা বলতেন তোমরা সবাই ঘিরে থাকো সমুদ্রে, আর্টিস্টদের শট আমি নেব। তার মধ্যে আমাদের বাহাদুর প্রোডাকশন বয় ছিল, সমস্ত প্রোডাকশন বয়রা আমরা সবাই মিলে সমুদ্রে নামছি ফ্রেমের বাইরে। এটা আপনাদের অন্য আত্মত্যাগ ছিল, সেটা ছাড়া হয় না। উঠে এলাম, তখন দেখলাম প্রডিউসার এসে সবাইকে কফি দিচ্ছে, বিস্কিট দিচ্ছে, জলের মধ্যে ছিল। হ্যাঁ, তখন জলের মধ্যে ছিল। মানে এই জিনিস তো, অথচ আপনাদের পারিশ্রমিক খুবই কম ছিল তখন বাংলা ছবি। আমরা ভাবতে পারতাম না যে আমরা একসঙ্গে দুটো ছবি করব। তখন একটা ছবি করেছেন, করে গ্যাপ পড়েছে, উই আর ওয়েটিং, টাকা পয়সা আবার ভাবিনি। না, যেরকম মানে তুমি আমার গল্প বলেছিলে যে এমন একটা অবস্থা যাচ্ছে, তখন মানিকদার বোধহয় ছবি নেই, সব কাবলিওয়ালের কাছে টাকা ধার করেছে। হ্যাঁ, কাবলিওয়ালা পৌঁছে গেছে মানিকদার। হ্যাঁ, আমাদের মূলত কারণ ছিল আমার নিজের ধারণা গৌতম বাবু, যে আমরা ওটা মনে করতাম যে আমাদের ওটা শিক্ষানবিশী, আমরা ওখানে পড়তে গেছি, তার জন্য যেটা পাচ্ছি সেইটা মোর দ্যান এনাফ। এরপরে আমাদের টার্গেট ছিল আমরা ছবি প্রডিউস করবো বা ডিরেক্ট করবো, মূলত ডিরেক্ট করবো। কিন্তু এখন হচ্ছে ঠিকই আমি ওখানে যাব আর একটা জায়গায় খেপ মারবো, ওখান থেকে অর্থাৎ মাসে আমার কত কালেকশন, সামাজিক ব্যবস্থাটা টোটাল ব্যাপারটা আউটলুকটাই পাল্টে গেছে। তাই না, কাবুলিওয়ালার ব্যাপারটা এই হয়েছিল, তখন সত্যি কাজ নেই আমাদের। তো বংশীদা কি, আমি বিয়ে করেছি,
বংশীদাকে বললাম, বংশীদা বললো চল তোকে একটা জায়গায় নিয়ে যাই। ভবানীপুরে একটা জায়গায় নিয়ে গেল, নিয়ে গিয়ে আমাকে টাকা কিছু 400-500 টাকার ব্যাপার করে দিল। বঙ্কিম চন্দ্রগুপ্ত হচ্ছেন বা- সত্যজিৎ রায়ের বিখ্যাত art আর্ট ডিরেক্টর। তারপরে হলো কি, এইদিকে মাসে মায়না পাই কিন্তু কাবুলিওয়ালা সুদটা দেওয়া হয় না। এই চলছে মানে মানে বছরখানেক চলে গেছে এরকম। তা হঠাৎ একদিন কে স্টুডিও পাড়ায় এসে খুঁজেছে, পায়নি আমাকে, কে বলেছে যে ওই জায়গায় গেলে পাবেন। তো মানিকদা বাড়িতে চলে গেছো, মানিকদা বাড়িতে চলে গেছে, তো মানিকদা সবার সঙ্গে কথা বলেছে। ও পুনুবাবু আছে, পুনুবাবু আমার ক্যামেরা, কিন্তু কাবুলিওয়ালাটা খুব ইন্টেলিজেন্ট ছিল, বলেছে পুনুবাবুকে আমার ক্যামেরা সারাতে দিয়েছি। কিন্তু মানিকদা বুঝে গেছে, পুরো ব্যাপারটা বুঝে গেছেন। তো ও অনেকক্ষণ ধরে কাবুলের গল্প, নানা রকম সমস্ত গল্প করছেন 1 ঘন্টা পর্যন্ত করে, তো হয়ে গেছে। তারপরে পরে সেই দিনই না, তার পরের দিন একটা প্রজেকশন ছিল, মানে কি একটা ছবি দেখার ব্যাপার ছিল ইন্ডিয়া ল্যাবে। তো বৌদি মানিকদার যে ছোট শালি মনিদি আর কি, উনি আমাকে বলছে, এই পুনু তুই কি করেছিস? কাবুলিওয়ালা এসেছিল মানিকের বাড়িতে, মানিকের কাছে। তারপরে যে আমি তো তখন নার্ভাস হয়ে গেল, তাই আমরা কিছু বললাম না। পরে জেনেছিলাম বৌদি বলেছিলেন মানিকদাকে যে তুমি বছরে একটা ছবি করো, তো তোমার অ্যাসিস্ট্যান্টটা কি করবে, ওদেরও তো পয়সার দরকার হয়। পয়সা তখন মানিকদা, হ্যাঁ সত্যি, এটা তো কোনোদিন ভাবিনি। সেই থেকে মানিকদা ওই ডকুমেন্টারি করতে গেলাম পার্ট টাইম। হ্যাঁ পলাশবাবু আপনি বলছিলেন। হ্যাঁ, এই বিয়ের প্রসঙ্গে আমার বোধহয় মনে হচ্ছে যে এটা যে ভীষণ একটা অ্যাকিউট জায়গা ছিল, তার কারণ হচ্ছে বলাইদা, এবং আমি বোধহয় ওই কারণে বিয়ে করলাম না কিনা জানি না, সিকিউরিটির অভাবে। সত্যি না, এটা কিন্তু ভাবার কথা, সিরিয়াসলি ভাবার কথা। আজকে এই আমি বয়সে আমার মনে সংসার হয় চালাতে পারবো কিনা। হ্যাঁ, একটা মেয়ের দায়িত্ব নেবো, একটা দুটো বাচ্চা হবে, তাদের লেখাপড়া শেখাতে পারবো কিনা, সিকিউরিটি কোথায়? নেই তো, এটা আমরা কোনো ভাবতেও পারতাম না যে আমরা তপনদা ছেড়ে অন্য জায়গাতে আরেকটা জায়গায় কাজ করবো। সে তো বটেই। এটা ভাবা যায় না, কারণ মনে তো গুরু একটাই থাকা দরকার। সে গুরুবাদে বিশ্বাস করি কতটা যাই না, কিন্তু একটা স্কুলিং এ ভীষণভাবে বিশ্বাস করি যে তপনদা যেটা শেখাচ্ছে তার সঙ্গে আমি আরেকজনের কাছে শিখবো, দুটোতে মিলবে না। আমাদের মনে হয় যে ওইটাই শেখা দরকার। লেখাপড়া শিখেছিলাম মোটামুটি, একেবারেই হ্যাঁ এক জায়গায়। একটা পারিবারিক পরিচয় ছিল, একটা চাকরি করতে পারতাম, কিন্তু না, তপনদার কাছে জুটলাম ফিল্ম করবো। ফিল্ম করতে গিয়ে দেখি আরে এ তো ভীষণ পুয়োর মাইনে। আমার প্রথম মাইনে ছিল 80 টাকা, তারপর হলো 150 টাকা। সেখানে বিয়ে করবো কি করে? আমাদের পরিবারের লোকেরা বহু টাকা রোজগার করে, সাকসেসফুল লোক। আর এটা কিন্তু সত্যি ভাববার ব্যাপার, এটা কারণ ভীষণ ভাবে ভীষণ মানে আমি তো প্রথম 8-10 বছর টাকাই পাইনি আমি। ঠাট্টা করে বললেও কিন্তু এটা ভীষণ অ্যাকিউট বোধহয়, যে ভীষণ বিয়ে করিনি বোধহয় ওই কারণে। বহু সহকারী পরিচালক বা সহযোগী আছে যারা বিয়ে করেননি। তবে পলাশের কথাটা আমি মানতে রাজি না। পলাশের কিন্তু বিয়ে করা উচিত ছিল, পলাশের সেই সামর্থ্য ছিল। পলাশের সামর্থ্য ছিল না, পলাশের বাবার সামর্থ্য ছিল। দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। আবার কি গৌতমের ছেলের সামর্থ্য আছে, মানে গৌতম আছে বলে বলাইদা, আছে তুমি বলেই তো ভুল তার করছো, সামর্থ্য আছে। তুমি ভুল করছো। আমার ছোট ভাই পলাশের সামর্থ্য সে রোজগার করছে, কিন্তু আমার সামর্থ্য ছিল না। আমার বাবা টিল মাই বার্থ ওয়াজ ব্লাইন্ড। উনি 39 টাকা পেনশন পেতেন ব্রিটিশ আমলে। তো আমার সামর্থ্য ছিল না, আমার ভয় ছিল। কিন্তু আমি কিন্তু গৌতম, একটা তোমাকে কথা বলছি, অনেকে গল্প করে আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছি ফিল্মের, আমি অমুক দেখেছি, আমার খুব ইচ্ছে ছিল। আমি ম্যাট্রিকুলেশন পর্যন্ত ফিল্ম দেখিনি। আচ্ছা পুরোদা, আমি একটা কথা জিজ্ঞেস করি, এই যে তুমি এতদিন ধরে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করলে, তুমি তো নিজে ছবি করনি। না, নিজে ছবি করার অফার পেয়েছিলাম, কিন্তু তোমার কাছে মনে হয়েছিল ওই কাজটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমি জানতে চাইছি কেন। কেন? কারণ এই যে ভালো ছবি করার পেছনে থাকা, তার যে একটা আনন্দ, সেটা কাউকে বোঝানো যায় না এক কথায়। এই যে প্রথম থেকে যেটা বললেন যে তখন তাকে ভালোবেসে ফেলেছে, হ্যাঁ নিশ্চয়ই, সত্যজিৎ রায়কে মানে সত্যজিৎ বাবু ছাড়াও, মানিকদা ছাড়াও কাজ করেছি, তো ঋত্বিকদার সঙ্গে কাজ করেছি, তরুণ মজুমদারের সঙ্গে অফ টাইমে, এগুলো অফ টাইমে কিন্তু। কিন্তু তাছাড়া পথের পাঁচালীতে যখন আমি মানিকদাকে হেল্প করছিলাম এডিটিংয়ে, কারণ দুলাল দা তার এডিটার ছিল, আমরা গুরু ভাই সবই অর্জুনদার ছাত্র, তখন একটা টিম ওয়ার্ক ছিল। কারণ পথের পাঁচালী কানে যাবে, হঠাৎ শুনলাম ডে নাইট কাজ করতে হবে, প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়লাম। আমাদের আরেক সহকারী, আমার সিনিয়র ছিল শৈলেন্দা, আমরা সবাই মিলে দুলাল দাকে পিছনে ঝাঁপিয়ে পড়লাম, যে না এই কাজটা, তার কাজটা আগে ফার্স্ট প্রেফারেন্স, এটাকে আগে সুযোগ দিতে হবে, ডে নাইট খেটে তার তৈরি করতে হবে, তার কাটিংস জোগাড় করা, তার ক্যান বওয়া, তার সব মিউজিক শোনানো, তারই একটা উঠে পড়ে লেগে গেলাম। সেই থেকে যে মানিকদার সঙ্গে ইনভলভ হলাম একেবারে মৃত্যু পর্যন্ত। কিন্তু মাঝেও অনেক সময় মানিকদার কাজ থাকতো না, অনেক তরুণ মজুমদারের কাজ করেছি, সত্যজিৎ রায় ইউনিট, সে তো জানেনই আপনারা, বংশীতে আমরা করেছি, রায়ও ছিল, পলাতকে যেমন ছিল,
এরকম ফাঁকে ফাঁকে অনেকেই করেছি যখন কাজ থাকতো না, কিন্তু আবার এমন হয়েছে যে আবার মানে নিজের ইনভলভমেন্টও ছবি ছিল। তৈরি করার থেকেও মানে যে গুরুর কাজ করছো সেটা হ্যাঁ, অনেক সেটা বেশি। সাংঘাতিক। কারণ হ্যাঁ। একটা বুঝেছি, এইখানে এত ওপেন ছিলেন উনি, কাউকে কোনোদিন না করতেন না যে তুমি চলে যাও। এইখানে সমস্ত, ওই যে একটা কথা বললেন মানিকদারও তাই ছিল, যে সমস্ত জিনিস আছে, সমস্ত জিনিস ছড়িয়ে আছে, তুমি এখন নিজে জেনে নাও, বুঝে নাও, শিখে নাও। আমি হয়তো আমার কথাই বলা হচ্ছে 99-এ তপনদার কাজ নেই, একটা অফার পেলাম জীবনের আয়না সিরিয়াল, ভালো লাগলো ব্যাপারটা, স্টার্ট করলাম। তাহলে তপনদা ডাকলেন, ডেকে বললেন যে ওরা এরকম ছবি আরম্ভ হচ্ছে। বাচ্চাদের ছবিটা। হ্যাঁ, আমি 4টে এপিসোড করলাম, করে তাদের হাত জোর করে বললাম আমি পারছি না, তপনদার ছবি আরম্ভ হয়েছে। আমি কিন্তু আমার ছবিটা ছেড়ে দিয়েছি, আমি করিনি। 26 এপিসোডের ছবি ছিল। না এটা তো খুবই এটা কোথায় একটা দুর্বলতা হয়ে গেছে, তৈরি এটা হয়ে গেছে। বাহাদুরি কিছু নয়, এটা হয়তো একসঙ্গে থাকতে থাকতে কোথায় একটা এমন একটা দুর্বল জায়গায় চলে গেছে। আমার সঙ্গে হয়তো মতের কোনো মিলছে না কাজের ক্ষেত্রে, কিন্তু উনি যেটা বলবেন সেইটাই ফাইনাল, তাতে কোনো দ্বিধা নেই। আচ্ছা, এই যে অ্যাসোসিয়েশন একটা হয়েছে সহকারী পরিচালকদের, তাতে কি কোনো সুবিধা হয়েছে? আমার মনে হয় না কাজের ক্ষেত্রে হয়নি, হয়তো ইউনিয়নগতভাবে তাদের হ্যাঁ। বাঁচার রুজি রোজগারের। যেন আমি আরেকটা লাস্ট কথা বলবো, যে আমি একটু পুরনো মানসিকতার লোক। যেন আমাদের শাস্ত্রে বলে যে আমাদের 5টা পিতা, জন্মদাতা ছাড়াও যিনি শিক্ষাদাতা, গুরু ইত্যাদি ইত্যাদি। তো তুমি তো আমার গুরু। তা আমার একটা জীবনে বাসনা আছে, তপনদার সঙ্গে আর বেশি কথা বলাটা বাহাদুরি হয়ে যাচ্ছে দেখানো লোককে। ওর শ্রাদ্ধ আমি করব ছেলের মতো করে। এটি কিন্তু আমার জীবনের তপন সিংহ সম্বন্ধে লাস্ট আমার মানে ডিজায়ার, বাসনা। হ্যাঁ বাসনা। যেমন আমাদের স্বাস্থ্য হয়, মানে শ্রাদ্ধ হয় শাস্ত্র মতে, এইটা আমার করার বাসনা আছে। এটা মানে চূড়ান্ত একটা এইটা কিন্তু আমার আছে, আমি শ্রাদ্ধ সেটা করবো। উনি যদি ভালোবাসা, বারণও করেন ভক্তি। আমি মানবো না। এদের আত্মত্যাগের কথা, এদের সাংঘাতিক যে কন্ট্রিবিউশন একটা সিনেমার পেছনে আপনারা খানিকটা জানতে পারলেন, এবং এর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ।